ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় অবজেক্টিভ ইংলিশ যারা প্রতি বছরে ছেড়ে আসো অথবা আন্দাজে ঠিক করো, তাদের জন্য এই অবজেক্টিভ ইংলিশের ইবুকটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ অবজেক্টিভ ইংলিশের এই ইবুকের মধ্যে যে 1000 এমসিকিউ দেওয়া আছে, সেটি যদি তোমরা সঠিকভাবে প্র্যাকটিস করে যাও, তাহলে ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় 25-এর মধ্যে অনায়াসে তোমরা 17+ স্কোর করতে পারবে। ই বুকসটি একেবারে লেটেস্ট প্যাটার্নের উপরে তৈরি করা হয়েছে, রিসেন্টলি আপডেট করা আছে, এবং এখানে 1000 এমসিকিউ 40টা সেটের মাধ্যমে কমপ্লিট করা আছে। এই ইবুকে মোট পেজের সংখ্যা 90টি। যারা ডব্লিউবিসিএস প্রিলিমসের পরীক্ষা আরো বেটারভাবে করতে চাইছো এবং ইংলিশটাকে সঠিকভাবে প্রস্তুতি নিতে চাইছো, তারা আমাদের এই ইবুকটি সংগ্রহ করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে পেমেন্ট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেমেন্ট করে আমাদের এই ইবুকটি নিজেদের কাছে রেখে দাও প্রিপারেশনের জন্য। এবং আজকের ক্লাসটি আমাদের এই অবজেক্টিভ ইংলিশের ইবুক থেকে করানো হয়েছে। চলো আজকের ক্লাসটি আমরা সম্পূর্ণভাবে দেখে নিই। নমস্কার বন্ধুরা, এমএইচ এডুকেশন ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আগত ডাব্লিউবিসিএস পরীক্ষার কথা মাথায় রেখে যে ইংলিশের মক টেস্ট যে সিরিজ শুরু হয়েছে, আজ সেই ইংলিশ মক টেস্ট সিরিজেরই আমি আপনাদের 24তম ক্লাসটি দেব। এর আগে আমি অলরেডি 23টি ক্লাস আপনাদের সঙ্গে ডিসকাস করেছি এবং যে ক্লাসগুলি আমরা অর্গানাইজ করেছি সেই ক্লাসগুলো কিন্তু আগত যে কোনো পরীক্ষার জন্য, যেখানে জেনারেল ইংলিশ অর্থাৎ অবজেক্টিভ ইংলিশ যেখানেই আছে যেসব পরীক্ষা, সেগুলোর জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি এই 24তম ইংলিশ মক টেস্ট ক্লাসটি। বন্ধুরা, প্রথমে ডিরেকশন 1, 2, 3 দেখুন, রয়েছে ফিল ইন উইথ সুইটেবল প্রিপোজিশন। 1 নম্বরটি দেখে নিন। দ্য গভর্নমেন্ট ইজ ক্যারিং ড্যাশ টেস্ট অন গ্রোয়িং জেনেটিক্যালি মডিফাইড ক্রপস। অপশন কি দিয়েছে? অ্যাওয়ে, ইন, ফ্রম অ্যান্ড আউট। এখানে যেটি হবে সেটা হচ্ছে আউট ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ডি হবে ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ক্যারিং আউট। বোঝা গেল? তাহলে ক্যারিং এর পরে আউট প্রিপোজিশনটি বসলো। এবার আমি বাংলাটা বলে দিই। বাংলাটা হচ্ছে সরকার জেনেটিক্যালি সংশোধিত বা জেনেটিক্যালি মডিফাইড যে সমস্ত ফসলের ওপর পরীক্ষা চালাচ্ছে, এটা হচ্ছে বাংলা। তাহলে এখানে ক্যারিং থাকলে আপনারা সরাসরি আউট প্রিপোজিশনটি বসিয়ে দেবেন। বোঝা গেল? তাহলে ক্যারিং আউট মানে কি? চালানো। বোঝা গেল? এটা কি? চালানো। 2 নম্বরটি দেখুন, বলছে দ্য টিচার ড্রিউ এ ডায়াগ্রাম শোয়িং হাউ দ্য ব্লাড ফ্লোজ ড্যাশ দ্য হার্ট। এখানে যেটা অ্যান্সারটি হবে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ থ্রু, THROUGH, থ্রু, থ্রো, অর্থাৎ দ্য টিচার ড্রিউ এ ডায়াগ্রাম শোয়িং হাউ দ্য ব্লাড ফ্লোজ থ্রু দ্য হার্ট। থ্রু দ্য হার্ট মানে কি হলো? তার মানে শিক্ষক হৃদয় দিয়ে কিভাবে রক্ত প্রবাহিত করে তা দেখিয়ে একটি চিত্র আঁকেন। বোঝা গেল? তাহলে শিক্ষক কিভাবে রক্ত চলাচল যে হয় আমাদের শরীরে, সেই রক্ত চলাচলটা কিভাবে হয়, কার মধ্যে দিয়ে? থ্রু হার্টের মধ্যে দিয়ে, অর্থাৎ হৃদয় মানে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে, যে রক্ত চলাচলটা হয় মধ্যে দিয়ে, সেটা কিভাবে হয় সেটা টিচার আমাদের কি করছে না একটা ডায়াগ্রামের মধ্যে দিয়ে শো করছে। সেটাই বোঝাতে চাইছে যে শিক্ষক কিভাবে রক্ত প্রবাহিত হয়, তা শিক্ষক হৃৎপিণ্ডের দিয়ে কিভাবে রক্ত প্রবাহিত হয় তা দেখিয়ে একটি চিত্র আঁকেন। পরবর্তী 3 নম্বরটিতে আসুন। বলেছে হি ইজ মাচ ড্যাশ মি ড্যাশ র্যাঙ্ক। এখানে যেটি হবে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ এখানে হবে বিলো মি, হি ইজ মাচ বিলো মি ইন র্যাঙ্ক, অর্থাৎ তিনি আমার চেয়ে অনেক নিচে আছেন। বোঝা গেল? তাহলে হি ইজ মাচ বিলো মি ইন র্যাঙ্ক, অর্থাৎ র্যাঙ্কের দিক থেকে সে আমার অনেক নিচে আছে। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা, ডিরেকশন 4 to 7 দেখুন, আছে চুজ দ্য রাইট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়মস অর ফ্রেজ। এখানে যে আন্ডারলাইন করা যেটা একটা ইডিয়ম বা ফ্রেজ, তার মানেটি আপনাকে বলতে হবে। প্রথমটি দেখুন, বলেছে মাই ফ্রেন্ড গট দ্য স্যাক ফ্রম হিজ ফার্স্ট জব। বাংলাটা কি? বাংলাটা হচ্ছে যে আমার বন্ধু তার প্রথম কাজ থেকে বরখাস্ত, বন্ধুকে তার প্রথম কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। আমার বন্ধুর তার প্রথম কাজ থেকে, বা আমার বন্ধুকে তার প্রথম কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। এটা হচ্ছে বাংলাটা। তাহলে গট দ্য স্যাক মানে কি? বরখাস্ত করা। তাহলে মানে কি? ওয়াজ ডিসমিসড, অর্থাৎ ডি হবে ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে গট দ্য স্যাক মানে যদি থাকে, আপনারা সরাসরি যেটি করবেন সেটি হচ্ছে ওয়াজ ডিসমিসড, এবং এই অপশনটাই থাকবে, এখানে কোনো চেঞ্জ থাকবে না আজকে যেগুলো করাবো। পরবর্তীটিতে দেখুন, ইট ওয়াজ নট লং বিফোর দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ ডিসাইডেড দ্য টু ওয়ে অ্যাঙ্কার দ্যাট এ সাডেন স্টর্ম ওভারটুক দ্য শিপ। বাংলাটা কি? জাহাজের ক্যাপ্টেন আবার যাত্রা
শুরু করার জন্য প্রস্তুত হওয়ার সিদ্ধান্ত নিতে না নিতেই ঝড়ে হঠাৎ করে জাহাজটি আটকে পড়েছে। বোঝা গেল? তাহলে ওয়ে অ্যাঙ্কার মানে কি? নতুন মানে মানে প্রস্তুতি নেওয়া, কোনো কিছু প্রিপেয়ার করা, মানে নতুন মানে মানে নতুন মানে সেল করার জন্য। সেল মানে মানে কি বলবো, সেল মানে হচ্ছে আপনার ওই মানে স্রোতে বহন করা, মানে সেল মানে হচ্ছে বাহিত হওয়া, বাহিত করার জন্য, অর্থাৎ নৌকা মানে জাহাজটিকে বাহিত করার জন্য, মানে নতুন করে আবার তৈরি করার জন্য আবার পুনরায় প্রস্তুতি নেওয়া, সেটা যে প্রিপেয়ার করা বা প্রস্তুতি। তাহলে এই যে ব্যাপারটা ওয়ে অ্যাঙ্কার, ওয়ে অ্যাঙ্কার মানে কোনো কিছু প্রস্তুতি নেওয়া, কিরকম না নতুন করে আবার মানে শুরু মানে এগেইন আবার যাত্রা শুরু করার জন্য বা সেইলের জন্য বা আমরা ওই চালি মানে বাহিত হওয়ার জন্য। তাহলে এই ধরনের যখন দেবে ওয়ে অ্যাঙ্কার, তাহলে আপনারা যেটি করবেন, এখানে দেখুন চারটে অপশন আছে। এস্টিমেট দ্য লোড ইন দ্য শিপ, বিতে আছে প্রিপেয়ার টু সেল এগেইন, আনলোড দ্য শিপ টু কিপ ব্যালেন্স, ড্রপ দ্য অ্যাঙ্কার। আমি কি বললাম? ওয়ে অ্যাঙ্কারের মানেটা হচ্ছে মানে মানে কোনো কিছু সেল মানে প্রিপেয়ার টু সিল এগেইন, অর্থাৎ কোনো কিছু মানে আমরা যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছি এই রকম, তখনই আবার ঝড় চলে এলো। তার মানে কি? তার মানে আমরা যখনই জাহাজটা বাহিত হওয়ার ডিসিশনটা নিল যে যাবে, প্রিপেয়ার করলো, তখনই ঝড়টি এলো, তার ফলে জাহাজটি আটকে গেল। তাহলে এখানে যেটি হবে প্রিপেয়ার টু সেল এগেইন, যেটা আমি বলছিলাম, অর্থাৎ আবার সেল বা বাহিত হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া, অর্থাৎ প্রিপেয়ার টু সেল এগেইন, অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট আনসার। পরবর্তী অংশটিতে আসুন বন্ধুরা, 6 নম্বরটি দেখুন, বলেছে টু সেট অফ থেমস অফ ফায়ার। টু সেট থেমস অফ ফায়ার মানে কি? টু সেট থেমস অফ ফায়ার মানে হচ্ছে একটি বীরত্বপূর্ণ কাজ। তাহলে কোনো বীরত্বপূর্ণ কাজ মানেই কি? তাহলে দেখুন এখানে অপশনগুলো আছে, রেক এভিল অফ সামথিং না, ডেস্ট্রয় অফ ফায়ার না, উইথ ফায়ার না, টু ডু এ হেরোইক ডিড। হেরোইক ডিড মানে কি? হেরোইক মানে হিরো মানে কি? বীর। তাহলে হেরোইক মানে বীরত্বপূর্ণ, ডিড মানে কাজ, অর্থাৎ টু ডু এ হেরোইক ডিড, অর্থাৎ সি হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? 7 নম্বরটি দেখুন, বলেছে ইউ ক্যান নট হ্যাভ ইয়োর কেক অ্যান্ড ইট ইট টু। মানে তুমি দুরকম ভাবেই এটা করতে পারো না, পেতে পারো না, এই ধরনের যখন সেন্টেন্স বলবে, অর্থাৎ বলেছে কি ইয়োর ক্যাট অ্যান্ড কেক অ্যান্ড ইট, ইয়োর কেক অ্যান্ড ইট, অর্থাৎ এর মানেটা হচ্ছে উভয় দুরকম ভাবেই। তার মানে ইট ইজ বোথ ওয়েজ, হ্যাভ ইট বোথ ওয়েজ, অর্থাৎ এখানে যেটা হবে বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ হ্যাভ ইট বোথ ওয়েজ। অর্থাৎ ইয়োর কেক অ্যান্ড ইট থাকলে, এই ইডিয়মস বা ফ্রেজটি থাকলে, তাহলে আপনি কি করবেন? ইয়োর কেক অ্যান্ড ইট মানে হচ্ছে বোথ ওয়ে, অর্থাৎ তুমি দুরকম ভাবেই মানে বোথ ওয়েতে এটা পেতে পারো না বা করতে পারো না। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন বন্ধুরা, 8 নম্বরটি দেখুন, বলেছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিফিক্স ফর লয়াল, অর্থাৎ লয়ালের আগে আমরা কি প্রিফিক্স বসালে একটা মানে হবে। দেখুন ইল হবে না, মিস হয় না, এখানে যেটি হবে ডিসলয়াল, অর্থাৎ ডিআইএস এই প্রিফিক্সটি বসলো, তারপরে লয়াল। ডিসলয়াল মানে হচ্ছে বিশ্বাসঘাতক, ডিসলয়াল মানে হচ্ছে বিশ্বাসঘাতক, তাহলে হবে সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? 9 নম্বরটি দেখুন, ওয়ান ওয়ার্ড আছে, এ পোয়েম অফ 2 লাইনস। আমরা কিন্তু 14 লাইনের কবিতা পড়েছি, 5 লাইনের কবিতা পড়েছি। বোঝা গেল? কিন্তু এখানে বলেছে 2 লাইনের কবিতাকে কি বলে। এটা কিন্তু বিষয়, এটা কিন্তু সাধারণত আমরা পাওয়া যায় না, এটা কিন্তু আমি কিন্তু আপনাদের করিয়ে দিলাম। এটা কিন্তু আসলে কিন্তু অনেক সময় পরীক্ষা কোশ্চেন একটু কঠিন দিলে এটা কিন্তু দিয়ে দিতেই পারে। মনে রাখবেন, এ পোয়েম অফ 2 লাইন ইজ কল্ড, যাকে বলা হচ্ছে কাপলেট, কপলেট, অর্থাৎ সিওইউপি এলিয়েট, কাপলেট, অর্থাৎ ডি হবে ইজ দ্য রাইট আনসার। বাকিগুলো কি? মনোলগ মানে হচ্ছে যে নাটকীয় রচনায় একটি মাত্র লোক কথা বলে তাকে বলে মনোলগ। ব্যালেড মানে কি? ব্যালেড মানে হচ্ছে চারণ গীতি বা চারণ কাব্য বা গাঁথা কাব্য। আর অড মানে কি? অড মানে হচ্ছে যে প্রশংসা সূচক কোনো কবিতা, এ পোয়েম রিটেন ইন প্রেইজ অফ সামওয়ান অর সামথিং, সেটা হলে অড। এখানে কিন্তু বলেছে কি 2 লাইন, তাহলে এখানে হবে কাপলেট। 10 নম্বরটি দেখুন, বলেছে সং ন্যারেটিং এ পপুলার স্টোরি ইজ কল, মানে কি? বলছে যে একটি গান যে গান একটি জনপ্রিয় গল্পকে বর্ণিত করে, যে গান একটি জনপ্রিয় গল্পকে বর্ণিত করে তাকে কি বলে? মনে রাখবেন, তাকে বলে ব্যালাড, ব্যালেড, তাকে মনে করে ব্যালেড বলে তাকে। বোঝা গেল? কাপলেট না, কাপলেট আমি বুঝিয়ে দিলাম, ডায়ালগও না, অরেশনও না, তাকে বলা হচ্ছে ব্যালেড। 11 নম্বরটিতে আসুন, ওয়ান হু টক্স ইন ওয়ান স্লিপ, ভীষণ ইম্পর্টেন্ট। ওয়ান হু টক্স ইন ওয়ান স্লিপ অর্থাৎ কি? ঘুমিয়ে ঘুমিয়ে যে কথা বলে, ঘুমিয়ে ঘুমিয়ে যে কথা বলে, যে টক মানে বলা, তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যে কথা বলে তাকে কি বলে? মনে রাখবেন, তাকে বলা হচ্ছে সোমনিলোকুইস্ট, সোমনিলো, এসওএম সোম, এনআইএলও নিলোকুইস্ট, কিউ ইউ আই
এসটি কিউইস্ট, অর্থাৎ সোম নীল কুইস্ট, যে ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলে। আর দেখুন প্রথমে যেটা আছে সোম নাম বুলিশ, অর্থাৎ যে ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটে, যে ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটে তাকে বলে সোমনাম্বুলিস্ট, আর যে ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলে তাকে বলে সোমনীলকুইস্ট। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 12 নম্বরটি দেখুন, বলেছে আইডেন্টিফাই দ্য ডিগ্রি অফ কম্পারিজন ইউজড ইন দ্য গিভেন সেন্টেন্স। বলেছে সুশীলা ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অফ অল গার্লস, অর্থাৎ সুশীলা সমস্ত মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান। মোস্ট বলেছে সবচেয়ে বেশি বুদ্ধিমান, তাহলে এটা কোন ডিগ্রি? এটা মনে রাখবেন সুপারলেটিভ ডিগ্রিতে আছে। কেন? মোস্ট রয়েছে বলে। যদি এখানে মোর থাকতো তাহলে কম্পারেটিভ হতো, পজিটিভ হবে না, নান অফ দিস হবে না, এখানে যেটি হবে সুপারলেটিভ। যদি এখানে মোর থাকতো তাহলে অবশ্যই এটা কম্পারেটিভ ডিগ্রি হতো। মনে রাখবেন মোর আর ইয়ার এগুলো সবসময় হয় হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, আর হচ্ছে আপনার ইএসটি, মোস্ট, এই জিনিসগুলো হয় হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে এখানে বলছে মোস্ট, তাহলে সুপারলেটিভ ডিগ্রি হবে। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা ডিরেকশন 13 to 16 দেখুন, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 13 নম্বরটি দেখুন, বলেছে হি ট্রাইড ড্যাশ টু ভোটস বাই শোয়িং দ্য লিডার্স পোর্ট্রেইট। এখানে কি হবে? এখানে হবে বি ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ সি এ এন ক্যান ওয়াজ ভি এ ডবল এস হবে কিন্তু। কেন? এই ক্যানভাস মানে হলো চাওয়া, এই ক্যানভাস মানে হলো চাওয়া। বোঝা গেল? বাংলাটা কি? বাংলাটা হচ্ছে সে নেতাদের প্রতিকৃতি দেখিয়ে ভোট চাওয়ার চেষ্টা করেছিল। তাহলে এখানে ক্যানভাস, ক্যানভাস মানে চাওয়া, ডবল এস, যখন ক্যানভাস মানে যখন ডবল এস হবে তার মানে চাওয়া, আর যখন সিঙ্গেল এস থাকবে তার মানে হচ্ছে পট বা পটচিত্র। বোঝা গেল? আর কনফেস মানে কি? কনফেস মানে স্বীকার করা, কনফেস মানে স্বীকার করা। আর কনভার্স, কনভার্স মানে কথোপকথন হতে পারে, একটা কথোপকথন একটা হতে পারে, আর আরেকটা হতে পারে বিপরীত। বোঝা গেল? 14 নম্বরটিতে দেখুন, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ভার্ব ফর্ম। কারেক্ট ভার্ব ফর্ম করতে হবে, অফ দ্য নাউন রাইটার। রাইটার তো একটা নাউন, তার ভার্ব ফর্ম আপনাকে করতে হবে। তাহলে রাইটার যদি নাউন ফর্ম হয় তাহলে স্বাভাবিকভাবেই ভার্ব ফর্ম হবে তার কি হবে? রাইট, মানে লেখা। লেখাটা হচ্ছে ভার্ব ফর্ম। তাহলে এখানে লিখুন কি আছে? ডু নট ড্যাশ অন দ্য ওয়াল, তাহলে ডু নট রাইট অন দ্য ওয়াল, অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট আনসার। রাইট মানে লেখা, অর্থাৎ দেয়ালের উপরে কিছু লিখো না। ডু নট রাইট অন দ্য ওয়াল। বোঝা গেল? তাহলে এখানে বি হবে ইজ দ্য রাইট আনসার। পরবর্তী 15 নম্বরটিতে দেখুন, বলেছে দ্য ইউনাইটেড স্টেটস ড্যাশ এ বিগ নেভি। তাহলে এখানে যেটা হবে হ্যাজ, অর্থাৎ দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ এ বিগ নেভি, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের আছে একটি বড় নেভি। মানে নেভি মানে হচ্ছে যেটা এভি বলে না, যে এয়ারফোর্স নেভি, সেই রকম নেভি। অর্থাৎ নেভি মানে আপনি বাংলা বলতে পারেন যে নৌবহর। বোঝা গেল? নৌবহর, নেভি মানে হচ্ছে নৌবহর। তাহলে যেহেতু ইউনাইটেড স্টেটের আন্ডারে অনেকগুলো স্টেট থাকতে পারে, ইউনাইটেড স্টেটের মধ্যে অনেকগুলো স্টেট থাকতে পারে, কিন্তু ইউনাইটেড স্টেট মানে কি আমরা জানি আমেরিকা যুক্তরাষ্ট্র একটি, যেমন ইন্ডিয়ার মধ্যে অসংখ্য স্টেট আছে, তার মানে ভারতবর্ষ কিন্তু একটি, সেই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে হ্যাজটি বসলো। বোঝা গেল? 16 নম্বরটি দেখুন, বলেছে রিমা ড্যাশ বাই দ্য টাইম উই ড্যাশ। এখানে যেটি হবে সেটি হবে বি ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ রিমা হ্যাড লেফট, রিমা হ্যাড লেফট বাই দ্য টাইম উই অ্যারাইভড। মানেটা হচ্ছে রিমা হ্যাড লেফট বাই দ্য টাইম উই অ্যারাইভড। রিমা হ্যাড লেফট বাই দ্য টাইম, যখন এই টাইমের মধ্যে রিমা বেরিয়ে গেল তখন আমরা এসেছিলাম। তার মানে আমি কি বলেছি? অতীতে দুটো কাজের মধ্যে, অতীতে দুটো কাজ কি বললাম? মনে করুন এটি প্রেজেন্ট, ভালো করে এটি বুঝবেন, প্রেজেন্ট, এটা হচ্ছে ফিউচার, আর এটা হচ্ছে পাস্ট। অতীতের যদি দুটো, এখানে আমি কি বসালাম? এটা আমি প্রেজেন্ট পাস্ট পারফেক্টে করলাম। কেন পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে অতীতের কোনো ঘটনা, এটা কিন্তু প্রেজেন্ট, আপনি প্রেজেন্টে দাঁড়িয়ে আছেন, আপনি এখান থেকে কল্পনা করুন, এই লাইনটা থেকে আপনি অতীতের দুটি ঘটনা, এই একটা ঘটনা, এই একটা ঘটনা, এই দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটেছে, কি বললাম? দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটেছে সেটার ক্ষেত্রে হবে পাস্ট পারফেক্ট,
আর যেটা পরে ঘটেছে সেটা হবে সিম্পল পাস্ট। বোঝা গেল? এখানে দেখুন, রিমা হ্যাড লেফট বাই দ্য টাইম উই অ্যারাইভড। রিমা চলে যাওয়ার পরে, রিমা যখনই চলে গেল এই টাইমের মধ্যে, তখনই আমরা এসেছিলাম। তাহলে কে গেছিল আগে? আগে কে? রিমা হ্যাড লেফট বাই দ্য টাইম, অর্থাৎ রিমা কিন্তু বেরিয়ে গিয়েছিল, রিমা কিন্তু লেফট করেছিল আগে, তারপরে আমরা রিমা চলে যাওয়ার পরে আমরা এসেছিলাম, উই অ্যারাইভ। তার মানে আগে কি বলেছি? দুটো অতীতে দুটো কাজ। এইটা সেন্টেন্সটা আছে কিসে? না, আমরা এটা সেন্টেন্সটা গঠন করেছি পাস্ট পারফেক্টে। তাহলে পাস্ট পারফেক্ট দুটো ঘটনা, দুটো ঘটনার মধ্যে আগে কি হয়েছে? রিমা বেরিয়ে গেছে আর তারপরে আমরা এসেছি। তার মানে আগে যে ঘটনা ঘটে, তাহলে সেটার ক্ষেত্রে কি হবে? পাস্ট পারফেক্ট। দেখুন আমরা তাই বসলাম, রিমা হ্যাড লেফট, তার মানে হ্যাড বসলো, পাস্ট পারফেক্টের নিয়ম, সাবজেক্ট প্লাস হ্যাড বসবে ভার্ব। তারপরে কি? লিভ, লেফট, লেফট, অর্থাৎ লিভের কি হলো? লিভের পাস্ট ফর্মটি বসলো, পাস্ট পার্টিসিপল ফর্মটি বসলো, তারপরে কি বসলো? অবজেক্টটি বসলো। আর বাকিটা দেখুন, তারপরে উই অ্যারাইভ, মানে কি? সাবজেক্ট প্লাস ভার্বটি বসে গেল, ভার্বের পাস্ট ফর্ম বসলো। বোঝা গেল? অ্যারাইভ, অ্যারাইভড হলো, যেহেতু পাস্ট ফর্মে আছে, তাহলে এটা সিম্পল পাস্ট। তাহলে এইটুকু পোর্শন পর্যন্ত হলো হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট, আর এইটুকু অংশ হলো পাস্ট সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট। বোঝা গেল? তাহলে অতীতের দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটবে, তাহলে সেটা হলো পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটবে সেটা হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট। বোঝা গেল? এই জন্য এখানে হ্যাড লেফট অ্যারাইভড হলো পরে, অর্থাৎ রিমা হ্যাড লেফট বাই দ্য টাইম উই অ্যারাইভড। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 17 নম্বরটি দেখুন, বলেছে চুজ দ্য নাউন ফ্রম। আগেরটা বলেছিলাম ভার্ব, নাউন দেয়া ছিল, ভার্ব ফর্ম করেছিল, এবার নাউন ফর্ম দেয়া আছে, ভার্ব করতে বলেছে, তার ভার্ব ফর্ম, নাউন ফর্ম অফ দ্য, চুজ দ্য নাউন ফর্ম অফ দ্য ভার্ব রিসাইট। বোঝা গেল? আগেরটা কি ছিল? আগেরটা ছিল হচ্ছে, যেটা দিয়েছিল সেটা হচ্ছে যে আমাদের নাউনটা দেয়া ছিল, আমাকে ভার্ব ফর্মটি তার করতে হয়েছিল। বোঝা গেল? এবারে ভার্ব ফর্মটি দেয়া আছে, ভার্ব ফর্মটি দেয়া আছে, এবার আমাকে নাউন ফর্মটি করতে হবে। দেখুন বলেছে চুজ দ্য নাউন ফর্ম অফ দ্য ভার্ব রিসাইট, অর্থাৎ রিসাইট যে ভার্বটা আছে, রিসাইট মানে কি? রিসাইট মানে হচ্ছে কোনো কিছু বর্ণনা করা, রিসাইট মানে হচ্ছে বর্ণনা করা, তাহলে এটা হচ্ছে ভার্ব, বর্ণনা করা, তাহলে এটা ভার্ব, তাহলে এটার নাউন ফর্ম কি হবে? মনে রাখবেন, আইএনজি এটা হবে না, আর টিইডি এটা হবে না। তাহলে সমস্যাটা হচ্ছে দুটোর মধ্যে একটা, রিসিটেড না রিসিটেশন। মনে রাখবেন, রিসাইট যদি ভার্ব হয়, তার নাউন ফর্ম হচ্ছে রিসিটেশন। রেসিটেশন মানে কি? রেসিটেশন মানে হচ্ছে আপনার কোনো কিছু আবৃত্তি বা কোনো কিছু টেক্সট, এই জাতীয় কিছু বলে রেসিটেশন। বোঝা গেল? ডিরেকশন 18 to 19 টি দেখুন, বলেছে চুজ দ্য কারেক্ট নিয়ারেস্ট ইন মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। 18 নম্বরটি বলেছে ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি মানে কি? ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে বিপর্যয়, বিপর্যয়কারী ঘটনা, বিপর্যয়কারী ঘটনা হচ্ছে বলে ক্যাটাস্ট্রফি। তাহলে তার সিনোনিম বলেছে, নিয়ারেস্ট ইন মিনিং মানে সিনোনিম, তাহলে মনে রাখবেন বিপর্যয় মানে ডিজাস্টার, অর্থাৎ ডি হবে ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? 19 নম্বরটি দেখুন, বলেছে ডেলিউজ। ডেলিউজ, ডেলিউজ মানে কি? ডেলিউজ মানে হচ্ছে মহাপ্লাবন, মহাপ্লাবন। তাহলে এখানে কি হবে তার সিনোনিম? দেখুন ফ্লাড আছে, অর্থাৎ ডি হবে ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? সেভ মানে জানেন, ওয়াটার মানে জানেন, রেইন মানে জানেন, ফ্লাড মানে বন্যা, তাহলে মহাপ্লাবন মানে বন্যা, তাহলে সব ফ্লাড হবে ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা ডিরেকশন 20 and 21 দেখুন, বলেছে চুজ দ্য রাইট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। 20 নম্বরটি দেখুন দিয়েছে তিমিড। টিমিড মানে কি? টিমিড মানে হচ্ছে ভীতু, টিমিড মানে হচ্ছে টিমিড, টিমিড মানে হচ্ছে ভীতু। তাহলে এখানে ভীতু যেটা আছে, তাহলে তার অপোজিটটি কি হবে? তাহলে তার অপোজিটটি হবে, মনে রাখবেন, বোল্ড। বোঝা গেল? বোল্ড। আর বেশফুল মানে কি? বেশফুল মানে হচ্ছে লাজুক, বেশফুল মানে হচ্ছে লাজুক। নার্ভাস মানে কি? নার্ভাস মানে হচ্ছে স্নায়বিক। আর সফট মানে জানেন আপনারা, নরম। বোঝা গেল? তাহলে টিমিড যদি ভীতু হয়, তাহলে তার হচ্ছে বোল্ড, মানে বোল্ড মানে সাহসী। বোঝা গেল? তাহলে অপোজিট হচ্ছে সাহসী। ফরবিট, ফরবিট মানে কি? ফরবিট মানে হচ্ছে নিষেধ করা, ফরবিট মানে হচ্ছে নিষেধ করা। তাহলে নিষেধ যেটা করছে, তার মানে তার অপোজিট কি হবে? ডেফি। ডেফি মানে কি? ডেফি মানে হচ্ছে তুচ্ছ করা, ডেফি মানে হচ্ছে তুচ্ছ করা।
ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ, পারমিট মানে কি অনুমতি দেয়া, তাই তো, অনুমতি দেয়া, পারমিট মানে কি অনুমতি দেয়া, আর আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে কোনো কিছু বোঝা। তাহলে এখানে কি হবে, নিষেধ করছে, তার মানে অনুমতি, পারমিট হবে ইজ দা অপোজিট ওয়ার্ড, রাইট অ্যান্সার। তাহলে ফরবিড যদি দেয় তাহলে যেটা আপনার অপোজিট ওয়ার্ড হবে সেটা হবে পারমিট। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 22 আর 23 নম্বরটি দেখুন, এটা ফ্রেজাল ভার্ব দিয়েছে, বলছে দ্য ফায়ার গেভ ড্যাশ এ স্মোক। এখানে যেটি হবে গেভ অফ, অর্থাৎ গেভ অফ মানে হচ্ছে, গিভ এর পাস্ট ফর্ম হচ্ছে গেভ, সেটা দিয়েছে এখানে, মানে বলছে বাংলাটা হচ্ছে যে আগুনটি থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। তাহলে গেভ অফ এই পুরো কথাটার মানে হলো নির্গত হওয়া বা এমিট, নির্গত হওয়া বা এমিট। বোঝা গেল? তাহলে গিভ আপ মানে, এবার কেন আপ ইন এরও একটা মানে আছে, গিভ আপ মানে হচ্ছে বা গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেয়া, আর গিভ ইন মানে হচ্ছে গিভ ইন, গিভ ইন মানে হচ্ছে সারেন্ডার করা, আর গিভ অ্যাওয়ে বা গিভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা, বিতরণ করা বা ডিস্ট্রিবিউট করা। বোঝা গেল? এখানে নির্গত স্মোকস, তাহলে ধোঁয়া নিশ্চয় নির্গত হয়, তাহলে তার সাথে গেট অফ বসবে, অর্থাৎ নির্গত হচ্ছে। 23 নম্বরটি দেখুন, বলেছে প্লিজ গেট ড্যাশ মাই অ্যাড্রেস। প্রথমে মানেগুলো জেনে নিন। গেট ইন মানে কি? গেট ইন মানে হচ্ছে অ্যারাইভ করা, গেট অন মানে হচ্ছে মেক প্রোগ্রেস, অর্থাৎ উন্নতি করা, গেট আন্ডার মানে হচ্ছে কন্ট্রোল, কোনো কিছু কন্ট্রোল করা, আর গেট ডাউন মানে হচ্ছে কোনো কিছু রাইট, লেখা। তাহলে এখানে কি হবে, প্লিজ গেট ড্যাশ মাই অ্যাড্রেস, তাহলে এখানে হবে গেট ডাউন, অর্থাৎ প্লিজ গেট ডাউন মাই অ্যাড্রেস, অর্থাৎ দয়া করে আমার ঠিকানাটি লিখুন। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা ফাইন্ড দ্য এররের 24 নম্বরটি দেখুন, বলেছে রামস অ্যান্ড রবিস ফাদার ইজ ভেরি ইল ফ্রম ইয়েস্টারডে নাইট। বাংলাটা হচ্ছে রাম এবং রবির বাবা কাল রাত থেকে খুব অসুস্থ। তো এখানে ভুল কোনটা আছে? এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে এতে ভুলটি আছে। কি ভুল আছে? মনে রাখবেন রাম এবং রবির বাবা, তাহলে দেখুন বাবা কিন্তু একজনই। কার বাবা? রাম এবং রবির একজনের, এই রাম আর রবি দুজনেরই কিন্তু বাবা বলেছে। সেই জন্য এই ধরনের ক্ষেত্রে প্রথম অ্যাপোস্ট্রফি এসটি হবে না, যে কোনো একটিতে, কোনটা সেকেন্ড যেটি থাকবে সেটির ক্ষেত্রে হবে রাম এন্ড রবিস ফাদার হবে। কি বললাম? আগে কি ছিল? আগে ছিল রামস এন্ড রবিস ফাদার। মনে রাখবেন যে ফাদার কার, দুজনের যদি বাবা একজনই হয়, দুজনের বাবা যদি একজনই হয়, তাহলে প্রথমটার কিন্তু এসটি কেটে যায়, অর্থাৎ এটা হবে রাম এন্ড রবিস ফাদার। বোঝা গেল? তাহলে এটা ভুলটা আছে। এবার ঘটনা হচ্ছে কখন ঠিক হতো, যদি এইরকম সেন্টেন্সটা থাকতো তাহলে কি বলতো, রামস ফাদার এন্ড রবিস ফাদার যদি হতো আলাদা আলাদা করে, মানে রামের বাবা এবং রবির বাবা আলাদা আলাদা যদি থাকতো, তাহলে কিন্তু সেন্টেন্সটা ঠিক হতো। বোঝা গেল? 25 নম্বরটিতে আসুন, বলেছে ইউ মাস্ট চুজ বিটুইন এ বাস অর অ্যান অটো। তোমাকে অবশ্যই বাস এবং অটোর মধ্যে একটা চুজ বা পছন্দ করতে হবে, এটা হচ্ছে বাংলাটা। তাহলে এখানে ভুল কোনটা আছে? মনে রাখবেন বোথ and between are used with and, কি both and between যদি থাকে, both and between যদি থাকে, এটা অবশ্যই are used with and, অর্থাৎ এখানে ভুল আছে or। মনে রাখবেন between বা both যদি থাকতো, সেখানে যে এই or টি বসবে, এখানে যে কনজাংশনটি বসবে সেটি হলো and। বোঝা গেল কি বললাম? between আর both, এইটা মনে রাখবেন, between আর both থাকলে যেই দেখবেন এই কনজাংশনটি দিয়েছে, যাই দিক, কোনোটি হবে না, হবে শুধুমাত্র and। লিখলাম কি? এই যে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে both and between are used with and। তাহলে দেখুন এখানে between আছে, তাহলে or ভুল আছে, তাহলে ভুল, তাহলে কনজাংশনটা কি হবে? and। বন্ধুরা যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যদি কোনো অসুবিধা থাকে সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। আর আমি পরবর্তী ক্লাসে আমি আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।